আপনাদের সবাইকে স্বাগতম পলিটিকা বাংলা চ্যানেলে। বাংলাদেশের রাজনীতির অজানা অধ্যায়, ইতিহাসের ভেতরের গল্প এবং ক্ষমতার অন্তরালের কাহিনী নিয়ে আমরা নিয়মিত আলোচনা করি। আজকের পর্বে আমরা জানব কিভাবে একজন সামরিক কর্মকর্তা ধাপে ধাপে রাজনৈতিক ক্ষমতার শীর্ষে উঠলেন, কিভাবে জাগদল থেকে জন্ম নিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং কিভাবে সামরিক শাসনের ভেতর থেকেই গড়ে উঠল একটি নতুন রাজনৈতিক দল বিএনপি। পুরো আলোচনাটি মহিউদ্দিন আহমেদের লেখা বিএনপি সময় অসময় বইয়ের তথ্যভিত্তিক বিশ্লেষণের আলোকে। 1975 সালের 11 নভেম্বর বেতার ও টেলিভিশনে ভাষণ দিয়ে মেজর জেনারেল জিয়াউর রহমান বলেছিলেন, আমি রাজনীতিবিদ নই, আমি একজন সৈনিক, রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং আমাদের সরকার সম্পূর্ণ নির্দলীয় ও অরাজনৈতিক। এর কিছুদিন পর 1976 সালের মে মাসে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় তিনি নিজেকে একজন শ্রমিক বলেও পরিচয় দেন। কিন্তু ইতিহাস অন্য পথে এগোচ্ছিল। একজন সৈনিক এবং শ্রমিক পরিচয়ের আড়ালে তিনি ধীরে ধীরে রাজনৈতিক নেতৃত্বের দিকে অগ্রসর হচ্ছিলেন। পাকিস্তানের সাবেক সামরিক শাসক আইয়ুব খান যে ধাঁচের সামরিক রাজনৈতিক উত্তরণের পথ তৈরি করেছিলেন, জিয়াউর রহমান অনেকটা সেই মডেল অনুসরণ করেই এগোতে থাকেন। তিনি ছিলেন ধীর স্থির, এক ধাপ করে, হঠাৎ করেই রাজনৈতিক দল গঠন না করে প্রথমে জনসমর্থনের ভিত্তি তৈরি করতে চাইলেন। 1977 সালের 22 মে তিনি আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 19 দফা কর্মসূচি ঘোষণা করেন। এতে উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, গ্রামীণ উন্নয়ন, স্বনির্ভরতা এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। তখনও তিনি সামরিক শাসক। সেনাবাহিনীতে তাঁকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না। রাজনৈতিক বিরোধিতাও ছিল বিভক্ত ও দুর্বল। তিনি বুঝেছিলেন শুধু বন্দুকের জোরে ক্ষমতায় টিকে থাকা যাবে না, দরকার রাজনৈতিক বৈধতা। সেই বৈধতা অর্জনের জন্য গণভোটের আয়োজন করা হয়। নির্বাচন কমিশন জানায় 88.50% ভোট দিয়েছে এবং তাদের মধ্যে 98.9% হাঁ ভোট দিয়েছে। ভোটার উপস্থিতির এই হার নিয়ে প্রশ্ন ওঠে। তবু এই গণভোটের মাধ্যমে তিনি রাজনৈতিক বৈধতার একটি কাঠামো দাঁড় করাতে সক্ষম হন। তিনি তার উপদেষ্টা মণ্ডলীতে অসামরিক বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের যুক্ত করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ শামসুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সৈয়দ আলী আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ সহ অনেকে যুক্ত হন। একই সঙ্গে তিনি বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। ভাসানী ন্যাপের সভাপতি মশিউর রহমান জাদুমিয়ার সঙ্গে তার যোগাযোগ ছিল গুরুত্বপূর্ণ। 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক রাজনীতিবিদ নতুন ক্ষমতা কেন্দ্রের কাছে আসার চেষ্টা করছিলেন। জিয়া তাঁদের দেখতেন কিছুটা করুণা ও কিছুটা সন্দেহের চোখে। এই সময়ের একটি আলোচিত ঘটনা ছিল শাহ মোয়াজ্জেম হোসেনকে ঘিরে। তিনি ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বঙ্গভবনে বৈঠকের কথা বলে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গবেষক মহিউদ্দিন আহমেদের বইতে শাহ মোয়াজ্জেমের উদ্ধৃতি দিয়ে এই ঘটনা বর্ণনা রয়েছে, যেখানে তিনি বলেন, উচ্চাসনে থেকেও এমন প্রবঞ্চতার আশ্রয় নেওয়া তাঁর জন্য ছিল গভীর হতাশার। জিয়াউর রহমান সরাসরি দল গঠনের আগে একটি রাজনৈতিক ফ্রন্ট গঠনের চিন্তা করেন। তার লক্ষ্য ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে একটি বিস্তৃত মঞ্চ তৈরি করা। সেই লক্ষ্যেই বিভিন্ন রাজনৈতিক দল ও গ্রুপকে নিয়ে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠনের প্রক্রিয়া শুরু হয়। 1978 সালের ফেব্রুয়ারিতে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল গঠনের ঘোষণা দেন। তিনি নিজের সামনে না এসে নেপথ্যে থাকেন, কিন্তু জাগদল তেমন জনপ্রিয়তা পায়নি। বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা দলে যোগ দেননি। 1978 সালের 28 এপ্রিল তিনি নিজেকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দেন। 1 মে তাঁকে চেয়ারম্যান করে জাতীয়তাবাদী ফ্রন্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সেনাপ্রধান হয়েও তিনি কার্যত পূর্ণমাত্রার রাজনীতিবিদ হয়ে ওঠেন। একসময় তিনি বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট, অর্থাৎ তিনি রাজনীতি কঠিন করে দেবেন। নানা বিধিনিষেধ আরোপের মাধ্যমে অনেকের জন্য রাজনীতি কঠিন হয়ে ওঠে, কিন্তু নিজের উত্তরণ তিনি নিশ্চিত করেন ভিন্ন কৌশলে। শুরুর দিকে তিনি জনসভায় সাবলীল বক্তা ছিলেন না। সাক্ষাৎকারে মোখলেসুর রহমান বলেছিলেন, জিয়া বাংলায় সাবলীল ছিলেন না, উর্দুতে লিখে বক্তৃতা অনুশীলন করতেন। কিন্তু তাকে ঘিরে একটি কৌশল তৈরি হয়। তিনি গ্রামে গ্রামে হাঁটবেন, মানুষের বাড়িতে যাবেন, খোঁজ খবর নেবেন,
প্রেসিডেন্ট নিজে গ্রামে গেলে তা ছিল বিশাল ঘটনা। এভাবে তিনি সরাসরি জনগণের সাথে সংযোগ তৈরি করেন এবং ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ান। 1978 সালের জুনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি 76.33% ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এর মধ্যে দিয়ে তার রাজনৈতিক অবস্থান আরও মজবুত হয়। জাতীয়তাবাদী ফ্রন্ট ছিল নানা মত ও পথের মানুষের সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম, যাদের মিলের জায়গা ছিল একটাই, আওয়ামী লীগের বিরোধিতা। কিন্তু এই বহুমাত্রিক ফ্রন্ট নিয়ে তিনি স্বস্তিতে ছিলেন না। তিনি বুঝেছিলেন নিয়ন্ত্রণে রাখতে হলে নিজের শতভাগ অনুগত একটি দল প্রয়োজন। দল গঠনের প্রক্রিয়ায় তানভীর আহমেদ সিদ্দিকী জাস্টিস পার্টি নাম প্রস্তাব করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় দলের নাম হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নামটি নিজেই ঠিক করেন জিয়াউর রহমান। জাতীয়তাবাদী শব্দটি দলের আদর্শিক ভিত্তিকে প্রকাশ করে। 1978 সালের 28 আগস্ট জাগদল বিলুপ্ত ঘোষণা করা হয়। 1 সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপি ঘোষণা করা হয়। জিয়াউর রহমান দলের প্রধান হন। গঠনতন্ত্র প্রণয়নে বিচারপতি সাত্তার, নাজমুল হুদা, মওদুদ আহমদ, ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী সহ 9 জন সরাসরি যুক্ত ছিলেন। গবেষক মহিউদ্দিন আহমেদের ভাষায় এই অঞ্চলের অধিকাংশ রাজনৈতিক দলের জন্ম হয়েছে রাজপথে বা ক্ষমতার বাইরে, কিন্তু বিএনপির জন্ম হয়েছে ক্ষমতার কেন্দ্র থেকে, একজন সামরিক শাসকের উদ্যোগে, যিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি রাজনীতি করবেন। এইভাবেই সৈনিক পরিচয় থেকে শুরু করে ধীরে ধীরে রাজনৈতিক দল গঠন, গণভোট, ফ্রন্ট, জাগদল এবং শেষ পর্যন্ত বিএনপি, ধাপে ধাপে জিয়াউর রহমান নিজের রাজনৈতিক উত্থানের পথ নির্মাণ করেন। তার এই যাত্রা ছিল পরিকল্পিত, কৌশলগত এবং সময় উপযোগী, যার প্রভাব আজও বাংলাদেশের রাজনীতিতে স্পষ্ট। আপনারা দেখলেন কিভাবে সামরিক শাসনের প্রেক্ষাপটে এক নতুন রাজনৈতিক দলের জন্ম হলো এবং কিভাবে জাগদল থেকে বিএনপির উত্থান বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল। এই ছিল আজকের আলোচনা পলিটিকা বাংলা চ্যানেলে। বাংলাদেশের রাজনীতি ও ইতিহাসের এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে পলিটিকা বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।